হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো দীর্ঘদিনের অপেক্ষার অবসান, হ্যাঁ, আমাদের এসএলএসটি ফর্ম ফিল আপ করার লিঙ্ক আমরা পেয়ে গেছি। এই ভিডিওটায় আমরা এসএলএসটি ফর্ম কিভাবে ফিল আপ করবো সম্পূর্ণটা এখানে স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে রাখবো। আশা করি বুঝতে কোথাও অসুবিধা হবে না। ভিডিওটা পুরোটা দেখো, একদম প্রতিটা জিনিস যেগুলো বলবো সেগুলো খুব মন দিয়ে দেখতে হবে। চলো তাহলে শুরু করি আজকের আমাদের ফর্ম ফিল আপ সেশন। কিভাবে আমরা ফর্ম ফিল আপ করবো। তো সেকেন্ড এসএলএসটি ক্লাস 9, 10 এবং 11, 12-এর জন্য প্রথমে তুমি যেটা করবে সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা যেখানে গিয়ে তুমি ফর্মটা ফিল আপ করবে, ওয়েবসাইটটার নাম এখানে মনে রাখবে। এটা হচ্ছে তোমার অফিসিয়াল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট। কি আছে? westbengalssc.com/otr/recruitment/। তুমি এখান থেকে গিয়ে ডিরেক্টলি আগে রেজিস্টার করবে। চলে আসো। তোমাকে অ্যাপ্লাই করার জন্য তোমাকে কি বলেছে, সাবমিশন মোডটা কি হবে, মানে কোন মোডে তুমি এটাকে সাবমিশন করবে। অনলি থ্রু অনলাইন অ্যাপ্লিকেশান, মানে কোনো অফলাইনে কোনো গল্প নেই, শুধুমাত্র অনলাইনে তোমাকে অ্যাপ্লিকেশান ফিল আপ করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন ডেট কবে থেকে কবে না, 16/6/2025 বিকেল 5টা থেকে 14/7/2025 বিকেল 5টা পর্যন্ত টাইম থাকবে। অর্থাৎ আজকে থেকে বলতে পারো এটা হওয়ার কথা ছিল, লেট নাইট লিঙ্কটা দিয়েছে, তাই এটা তোমরা আজকে রাত্রির থেকেই বলতে পারো এটা অ্যাভেল করতে পারবে, বা অলরেডি এটা লিঙ্ক দিয়ে তুমি কিন্তু জয়েন করে এটা ফিল আপ করতে পারবে। তোমার লাস্ট ডেট হচ্ছে কি না 14/7/2025 বিকেল 5টার মধ্যে তুমি ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে। লাস্ট ডেট ফর ডিপোজিট অ্যাপ্লিকেশন ফিজ, পরীক্ষার জন্য যে ফিজটা দরকার সেটার লাস্ট ডেটটা কবে সেটাও বলতে পারো 14 তারিখ, অর্থাৎ 14/7/2025, 14ই জুলাই 2025 পর্যন্ত টাইমিং বলেছে রাত্রির 11টা 59 পর্যন্ত তুমি ফিজ পেমেন্ট করতে পারবে। ডেট অফ দ্য টেস্ট, পরীক্ষা কবে হবে এটা একটা প্রশ্ন। দ্য ডেট উইল বি অ্যানাউন্স ইন ডিউ কোর্স, এর মধ্যেই তোমাকে পরীক্ষার ডেট কিন্তু জানিয়ে দেওয়া হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান, এটা যদি বলি তুমি অ্যাজ পার rule 2025 and notification dated 35/2025, অর্থাৎ 30/5/2025 যে নোটিফিকেশনটা এসেছিল সেই নোটিফিকেশন অনুযায়ী তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা লাগবে। ডিউরেশন অফ দ্য টেস্ট, কতক্ষণের পরীক্ষাটা হবে না 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা তাদের আরও 20 মিনিট বলতে পারো অ্যাডিশনাল টাইম এক্ষেত্রে দেওয়া হবে। এজ, বয়স কত লাগবে, মিনিমাম 21 বছর আর ম্যাক্সিমাম 40 বছর অন দ্য ফার্স্ট ডে অফ জানুয়ারি 2025, অর্থাৎ 2025-এর 1 জানুয়ারিতে যার বয়স 40 বছর হচ্ছে সেই পর্যন্ত বলতে পারো পরীক্ষা দিতে পারবে। 21 বছর থেকে 40 বছর হচ্ছে কি না তোমার এজ লিমিটেশন। হাউএভার এটা ছাড়াও আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল বাই 5 years ফর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট, তাহলে SC STদের জন্য 5 বছর ছাড় আছে। 3 years ফর আদার ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেট, OBCদের জন্য 3 বছরের ছাড় আছে। অ্যান্ড 8 years ফর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট, তাহলে 8 বছর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা তাদের জন্য বয়সের ছাড় দিয়েছে সরকার। এজ রিল্যাক্সেশন উইল বি given to such candidate who are eligible for age relaxation in term of the direction contained in the judgment and order of the Honorable Supreme Court in Civil Appeal number 4800 of 2024 dated 3rd April 2025. Read the order dated of 17th April 2025. তাহলে পরিষ্কার তোমাকে বলেছে এজ রিল্যাক্সেশন কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, অনারেবল যে জাজমেন্টটা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে 17 এপ্রিল, সেই জাজমেন্টের যে টার্ম এবং ডিরেকশন বলা আছে সেই অনুযায়ী কিন্তু ছাড়টা দেওয়া হবে। তুমি যদি আরও বিশদে পড়তে চাও তাহলে 17 এপ্রিল 2025-এ যে অর্ডারটা বেরিয়েছিল সেই অর্ডারটা তুমি যদি পড়ো তাহলেই তোমার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ফিজ অফ দ্য এক্সামিনেশন যদি আমরা দেখি, ফিজ অফ দ্য এক্সামিনেশনটা কত, ফিজ অফ দ্য এক্সামিনেশনটা যদি আমরা দেখি পরীক্ষার ক্ষেত্রে কত পয়সা লাগবে। হ্যাঁ দেখো বলছে ফিজ অফ দ্য এক্সামিনেশন কি বলছে, এক্সক্লুডিং ব্যাঙ্ক অ্যান্ড আদার পেমেন্ট রিলেটেড চার্জেস
অ্যাপ্লিকেশন ফিস ফর জেনারেল ইকোনমিক্যালি উইকার সেকশন এবং ওবিসি যেগুলো আছে তাদের জন্য 500 টাকা। অ্যাপ্লিকেশন ফি ফর দ্য রিজার্ভ যারা SC ST PH আছে তাদের জন্য 200 টাকা। একবার বলে দিয়েছে ফিস যদি একবার দিয়ে দেওয়া হয় এটা কিন্তু নট রিফান্ডেবল, পরবর্তী ক্ষেত্রে তুমি সরকারের কাছে দাবি করতে পারবে না যে তোমার ফিসটা রিটার্ন করা হোক। তাহলে এখানে মনে রাখতে হবে অ্যাপ্লিকেশন ফিস জেনারেল ওবিসিদের জন্য 500, অ্যাপ্লিকেশন ফিস ফর SC ST PHCর জন্য হচ্ছে 200 টাকা। চলে আসো নেক্সট পরের পেজ, দেখো নাম্বার 2। নাম্বার 2 বলছে দেখো ফিস পেমেন্ট প্রসেসটা কি বলছে, আফটার সাকসেসফুল সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ওয়ান ক্যান পে দ্য ডিজায়ার ফিস। তাহলে একবার তুমি যখন ফর্মটা সাবমিট করে দেবে তারপর তুমি তোমার ফিসটা পেমেন্ট করতে পারবে থ্রু ইন্টারনেট ব্যাঙ্কিং। ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারো, বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা UPI এর মাধ্যমেও তুমি অনলাইন পেমেন্ট করতে পারো। ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোশ্চেন পেপার, পরীক্ষার কোশ্চেন পেপারের ভাষা কি হবে, কোশ্চেন পেপার উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। তাহলে ইংরাজি এবং বাংলা ভাষায় কোশ্চেন পেপার সেট করা হবে। ইন ল্যাঙ্গুয়েজ পেপার ইট উইল বি ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ, তাহলে ল্যাঙ্গুয়েজ পেপার যেগুলো সেগুলো সেম ল্যাঙ্গুয়েজেরই হবে। ফর সংস্কৃত ইট উইল বি বেঙ্গলি, একমাত্র সংস্কৃত ভাষার ক্ষেত্রে এটা বাংলায় প্রশ্ন করা হবে। সিলেবাস কি হবে না, অ্যাজ পাবলিশড ইন www.westbengalssc.com, যে সিলেবাসটা বলা আছে সেই সিলেবাসেই বলতে পারো তোমাদের পরীক্ষা নেওয়া হবে ইন্ডিভিজুয়াল সাবজেক্টে। টেস্ট প্যাটার্ন, পরীক্ষার প্যাটার্নটা কি হবে, 60 মাল্টিপল চয়েস বলতে পারো কোশ্চেন থাকবে, 60খানা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। প্রত্যেকটা কোশ্চেনের মান হবে 1 নাম্বার, যেখানে 4টে করে অপশান থাকবে এবং তার মধ্যে থেকে একটাকে তোমাকে কারেক্ট আনসার বেছে নিতে হবে। দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ডার্কেন দ্য চুজেন সার্কেল, যেটা কারেক্ট আনসার এখানে কিন্তু টিকমার্ক দেওয়া গল্প নেই, এখানে ভালো করে কিন্তু গোল করে দিতে হবে, সার্কেলটা যেটা সঠিক উত্তর গোল করে দিতে হবে। প্রশ্ন আসে ছেলে মেয়েদের মধ্যে যে পেনটা ইউজ করব তার কালারটা কি, ব্লু হবে না ব্ল্যাক হবে না রেড হবে, কোন কালারের পেন ইউজ করব। এখানে পরিষ্কার ইনস্ট্রাকশন বলা আছে ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে কিন্তু তোমাকে সার্কেলটা গোল করতে হবে। দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, তাহলে এই পরীক্ষার ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই, নো নেগেটিভ মার্কিং। ক্যান্ডিডেট ক্যান টেক ব্যাক ডুপ্লিকেট কপি অফ দেয়ার ওএমআর, তাহলে ক্যান্ডিডেট থেকে তাদের ডুপ্লিকেট কপি, ওএমআরের ডুপ্লিকেট কপিটা তারা ফেরত নিয়ে আসতে পারবে বা বাড়ি নিয়ে আসতে পারবে। এরপর মোড অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, তুমি অ্যাপ্লিকেশন কিভাবে সাবমিট করবে দেখো। A candidate with required qualification can apply the second state level selection test for requirement of teachers for class 9-10 or class 11-12 in government aided sponsored secondary higher secondary school only through online mode. No other mode is applicable বা entertain। অর্থাৎ একটা ক্যান্ডিডেট বলতে পারো এই যে সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট হচ্ছে ক্লাস 9-10 জন্য বা 11-12 জন্য, সেটা সরকারি স্কুল হোক বা সরকার দ্বারা স্পন্সর সেকেন্ডারি হাই সেকেন্ডারি স্কুল যেখানেই অ্যাপ্লাই করুক না কেন পুরোটাই তাকে অনলাইন মোডে করা হবে, অন্য কোনো মোডে সে অ্যাপ্লাই করতে পারবে না বা তাকে কোনো এন্টারটেন করা হবে না। বিফোর অ্যাপ্লাইং অনলাইন ওয়ান শুড হ্যাভ টু enter or keep the following information with him or her। অনলাইনে বসে যখন তুমি ফর্ম ফিল আপ করবে তখন কিছু জিনিস তোমাকে সঙ্গে নিয়ে বসতে হবে যেটা অনলাইন ফর্ম ফিল আপ করার সময় তোমার একান্ত দরকার। এখানে আমি পরপর স্টেপ বাই স্টেপ বলছি, এরপর ড্যাশবোর্ডটা খুলবে, ড্যাশবোর্ডটা খুললে কোনটা কি করবে সেটাও কিন্তু এই ভিডিওতেই আজকে আমরা দেখিয়ে দেবো। অর্থাৎ প্রথমে তোমাকে ইনস্ট্রাকশনটা বলে দিচ্ছি, তারপর প্র্যাকটিক্যালি তোমাকে দেখিয়ে দেওয়া হবে যে কিভাবে করবে, যাতে কোথাও ফর্ম ফিল আপ করতে অসুবিধা না হয় বা কোনো প্রবলেমের মধ্যে যাতে না পড়ো। এবার আসো তোমার কাছে কি কি ডকুমেন্ট থাকতে হবে। বলছে নেম অফ দ্য ক্যান্ডিডেটের জায়গায় এখানে তুমি কোনো রকম শ্রী, শ্রীমতী, মিস্টার, মিসেস, ডক্টর এগুলো ছাড়া লিখবে, অর্থাৎ এক্সক্লুডিং। তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নামটা রয়েছে সেই নামটাই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে তোমার যে টাইটেল আছে সেই টাইটেলটাই তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেবল দেবে। বিয়ের পর তোমার টাইটেল চেঞ্জ হলো কি হলো না সেটা কিন্তু এখানে কিছু বলা নেই, অর্থাৎ সেই চেঞ্জ টাইটেল তুমি নাও দিতে পারো বা দেবে না। মাধ্যমিকেই পরিষ্কার অ্যাডমিটে এখানে বলা আছে দেখো কি না, মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট সলিউশন অ্যাজ রিটেন ইন মাধ্যমিক অ্যান্ড ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, যেটা দেওয়া আছে সেটাই তুমি এখানে দেবে। ডেট অফ বার্থের জায়গায় তুমি ডেট অফ বার্থটা লিখবে তোমার।
ফাদার্স বা মাদার্স নেম, ওকে, এটাও তুমি লিখবে। সেখানেও শ্রী, শ্রীমতী, মিস্টার, মিসেস, ডক্টর এগুলোকে বাদ দিয়ে লিখবে। যেটা তোমার মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটে বাবার নাম মায়ের নাম যা লেখা আছে সেটাই ওখানে লিখবে। স্পেলিং যেন ভুল না হয়, খুব খেয়াল রাখতে হবে এটা। পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেটা তুমি লিখবে। প্রিভিয়াস রোল নাম্বার, only who have been appointed first SLST 2016 for ক্লাস 9 to 12। তাহলে 2016 সালে যারা SLST পরীক্ষায় বসেছিলে ক্লাস 9, 10 বা 11, 12-এর জন্য, তাদের যে প্রিভিয়াস রোল নাম্বারটা ছিল সেই রোল নাম্বারটা এখানে তুমি লিখবে। ডেট অফ ইনিশিয়াল জয়নিং ইফ ক্যান্ডিডেট ওয়ান্ট টু অ্যাভেল অফ এক্সপিরিয়েন্স কোড, তুমি যদি এক্সপিরিয়েন্সের কোডটা লিখতে চাও তাহলে তুমি কবে জয়েন করেছিলে সেই জয়নিং ডেটটা তোমাকে এখানে লিখতে হবে। হলো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাপ্লাইড ফর, আমরা দেখে নেব মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাপ্লাইড ফর, যেখানে কি বলেছে না, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন স্টাডি ইন at the appropriate level of examination as specifically laid down in the rules 2025। তাহলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা যেটা কিনা বলা আছে 2025-এ, সেই রুল অনুযায়ী বলতে পারো এখানে হবে। ক্যাটাগরি, যেটা ক্যান্ডিডেটের নিজস্ব ক্যাটাগরি, 9 নম্বরটা দেখো, যেটা নিজস্ব ক্যাটাগরি, তোমার যে ক্যাটাগরিতে তুমি বিলং করো সেটা লিখবে। জেন্ডার অফ দ্য ক্যান্ডিডেট 10 নম্বরে বলা আছে তোমার যা জেন্ডার, মেল ফিমেল সেটা তুমি লিখবে। সাবজেক্ট অ্যাপ্লাইং ফর, কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছো, ইকুইভ্যালেন্ট সাবজেক্ট মে বি রেফার্ড ওয়েন আপলোডেড, হলো সেটা লিখবে। অ্যাকাডেমিক ডিটেলসের জায়গায় তুমি ফুল মার্কস, মার্কস অবটেন বা যে গ্রেডটা পেয়েছিলে সেটা, পার্সেন্টেজ অফ মার্কস অবটেন বা গ্রেড কনভার্টেড ইন্টু পার্সেন্টেজ, এগুলো সবই ওখানে বিভিন্ন বক্স দেওয়া আছে, প্রত্যেকটা বক্সে তোমাকে ওখানে লিখতে হবে। পাসিং ইয়ার অফ মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন লেভেল, পোস্ট গ্র্যাজুয়েশন বা তার সমতুল্য, এছাড়া বোর্ড, কাউন্সিল বা ইউনিভার্সিটি, তুমি যে বছর যেটা পাস করেছো সেটা ওখানে উল্লেখ করে দিতে হবে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা জায়গা কিন্তু দেওয়া থাকবে, আমরা এই ভিডিওতেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখব। Percentage of the marks at the graduation level may be calculated in term of any one of the following। তাহলে যে মার্কসটা পার্সেন্টেজ অফ দ্য মার্কস অ্যাট দ্য গ্র্যাজুয়েশন লেভেল, এটা ক্যালকুলেটেড হবে কিভাবে না, নিচে দেওয়া যে তিনটে অনার্স পাস বা অনার্স প্লাস পাস এগ্রিগেট, এটার ওপরেই বলতে পারো কিন্তু ক্যালকুলেটেড হবে। 13 নম্বর দেখো প্রফেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস কি বলেছে, সেখানে তোমার ফুল মার্কস বা মার্কস অবটেন, তার সঙ্গে পার্সেন্টেজ অফ মার্কস অবটেন, ইউনিভার্সিটি, পাসিং ইয়ার অফ বিএড বা তার সমতুল্য কোনো ডিগ্রি থাকলে অ্যাজ পার রুল অফ 2025, তোমাকে সেটা এখানে ডিটেলসটা কি না ইনকর্পোরেট করতে হবে। রিলিজিয়ান, তোমার ধর্ম এখানে লিখতে হবে। কমিউনিকেশন ডিটেলস, যেখানে তোমার সঙ্গে যোগাযোগ করা যাবে সেই ডিটেলসে তোমার ফুল মেলিং অ্যাড্রেস থাকতে হবে। পিনকোড, মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি। যদি মোবাইল নাম্বার দুটো লেখার জায়গা থাকে তাহলে অবশ্যই দুটো, অথবা যেটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার অবশ্যই, বা যেটা তুমি তোমার কাছে রাখো মোবাইল নাম্বার সঠিকটা লিখবে। মেল আইডিটাও কিন্তু একদম সঠিক লিখবে, যদি মেল আইডি না থাকে মেল আইডি ওপেন করে নেবে, কিন্তু মেল আইডিটা কম্পালসারি লিখবে। বলছে এখানে দেখো, দ্য কমিশন রিজার্ভ ইটস রাইট টু কমিউনিকেশন উইথ দ্য ক্যান্ডিডেট থ্রু সাচ মোড। কমিশন যদি প্রয়োজন মনে করে তাহলে ডিরেক্টলি তোমাকে এই সমস্ত মাধ্যম দিয়ে, অর্থাৎ ফোন বা মেল, এই সমস্ত মাধ্যমে যোগাযোগ করবে। তাই অবশ্যই এই দুটো জায়গা কিন্তু ফিল আপ করতে হবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডিউলি সাইন আন্ডার আ সফট কপি, যেটা 30 KB থেকে 60 KB ইন সাইজ। তাহলে তোমার ছবি যেটা তুমি আপলোড করবে সেটাই কি না পাসপোর্ট সাইজ ছবি হতে হবে, এবং তাতে কি না তোমার সাইন করা থাকবে, ওকে, এবং সেটাই সেই ছবিটা তোমার 30 KB থেকে আপ টু 60 KBর মধ্যে হতে হবে, এবং সেটাকে তোমাকে আপলোড করতে হবে। During online application submission, do not click back button and do not click refresh button। অনলাইন ফিল আপ যখন তুমি করতে বসবে তখন কোনো মতেই ব্যাক বাটনটা ক্লিক করবে না, বা এখানে বলে দিয়েছে রিফ্রেশ বাটন কিন্তু ক্লিক করবে না। আবারও বলছি, এখানে দেখো একদম নোট বলে বলা আছে, ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন, যখন অনলাইন অ্যাপ্লিকেশন তুমি সাবমিট করছো তখন ব্যাক বাটন, ডু নট ক্লিক ব্যাক বাটন অ্যান্ড ডু নট ক্লিক রিফ্রেশ বাটন, এটা কিন্তু কোনো মতে করা যাবে না। হলো, হয়তো চাকা ঘুরছে, আপলোড হতে সময় নিচ্ছে, তুমি ফ্রাস্ট্রেশনে হয়তো রিফ্রেশ করছো, করবে না। ব্যাকে যাচ্ছ, করবে না, এটা পরিষ্কার ইনস্ট্রাকশন বলা আছে।
চলে আসো নেক্সট 16 নম্বরের পরে আমরা দেখব নেক্সট কি বলেছে। এবার দেখো অনলাইন সাবমিশন প্রসেস, কিভাবে তুমি সাবমিশন করবে। তো প্রথমেই তোমাকে আমি আগেই দেখালাম, এই ওয়েবসাইটটায় তুমি যাবে। এই ওয়েবসাইটটা কি বলেছে, ফার্স্ট এলিজিবল অ্যাপ্লিকেন্ট শুড ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য স্কুল সার্ভিস কমিশন। এটা হচ্ছে ওয়েবসাইট www.westbengalssc.com হলো। এখানে গিয়ে তুমি কি পাবে, এখানে গিয়ে তুমি প্রথমে ক্লিক অন রেজিস্টার বাটন। ওকে, এখানে তোমাকে রেজিস্টার বাটনে গিয়ে তোমাকে ক্লিক করতে হবে। এই যে তুমি রেজিস্টার আর লগইন পাশাপাশি দেখতে পাচ্ছ, রেজিস্টার বাটনে গিয়ে তুমি ক্লিক করলে এবার কি বলছে, দ্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর্ম উইল অ্যাপিয়ার, প্লিজ কিপ ইউর বেসিক ডিটেলস রেডি উইথ ইউ। তাহলে এই যখনই তুমি রেজিস্টার বাটনটা ক্লিক করবে তখন সেখানে তোমার ওয়ান টাইম রেজিস্টার কিনা ফর্মটা খুলবে এবং সেখানে যে সমস্ত ডকুমেন্ট তোমার লাগবে সেই ডকুমেন্টগুলো তোমাকে হাতের কাছে নিয়ে বসতে বলা হচ্ছে। কি বলছে দেখো, বলছে এবার কি বলেছে, আই উড লাইক টু অ্যাপ্লাই। তুমি কোথায় এটা বা কিসের জন্য বা 9, 10 না 10, 11 কিসের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, এখানে অপশান দেওয়া আছে। যে অপশানটা তোমার লাগবে বা যেটায় তুমি বসবে সেই অপশানটায় তুমি ক্লিক করবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেটে তোমার যা নাম দেওয়া আছে সেটাই তোমার এখানে এন্টার ইওর ফুল নেমের জায়গায় তুমি এখানে পুরো নামটা লিখবে যেটা তোমার সার্টিফিকেটে দেওয়া আছে। দেখো বাবার নাম বা মায়ের নাম যেটা আছে এই জায়গাটায় তুমি লিখবে। প্রত্যেকটা তোমাকে এখানে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হচ্ছে। তোমার ক্যাটাগরিটি কি, সেই ক্যাটাগরিতে ক্লিক করলে তুমি এখানে পেয়ে যাবে, বা যদি তোমার লিখতে হয় তাহলে তুমি এই বক্সের মধ্যে তোমার ক্যাটাগরিটা লিখবে। এবার চলে আসো পরের যে ড্যাশবোর্ডটা ওপেন হবে, সেখানে দেখো তোমার অ্যাড্রেস, তোমার ডিস্ট্রিক্ট, এখানে তোমাকে তোমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তোমার স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই থাকবে। তোমার পিনকোডটা এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে। এরপর তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, হলো যে পাসওয়ার্ডটা 8টা ক্যারেক্টারের হবে। টোটাল পাসওয়ার্ডটা 8টা ক্যারেক্টারের হবে এবং তার মধ্যে অতি অবশ্যই কি না একটা ক্যাপিটাল লেটার থাকবে এবং একটা অতি অবশ্যই কিনা স্পেশাল ক্যারেক্টার থাকবে এবং একটা অতি অবশ্যই কিনা ডিজিট থাকবে। তাহলে 8টা ক্যারেক্টারের মধ্যে মাথায় রাখবে একটা ক্যাপিটাল, একটা ডিজিট এবং তার সঙ্গে একটা স্পেশাল ক্যারেক্টার। ওই @ফেড যেগুলো আছে এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। এই তিনটে যেন অবশ্যই তোমার ওই 8টা পাসওয়ার্ডের মধ্যে যেন থাকে। এবার যখনই তুমি পাসওয়ার্ড ক্রিয়েট করলে সেটাকেই তোমাকে আরেকবার কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর এখানে একটা দেখবে চেকবক্স আছে, আই এগ্রি বলে, ওই চেকবক্সটায় ক্লিক করলে তোমার রেজিস্টার, ক্লিক করলে তোমার রেজিস্টার ডান। সাথে পাশাপাশি এদিকের বক্সে তোমার জেন্ডার কি সেটা, ইমেল অ্যাড্রেস কি সেটা, মোবাইল নাম্বার কি, ডেট অফ বার্থ কত, রিলিজিয়ান কি, কমিউনিকেশন ডিটেলস এখানে তোমাকে পরিষ্কার বলা আছে। দেখো অ্যাড্রেস লাইন 1 এখানে তোমার বাড়ি বা গ্রাম বা তোমার স্ট্রিটের নাম এসেট্রা। এছাড়া অ্যাড্রেস লাইন 2তে দেখো তোমার পোস্ট অফিস, তোমার ব্লক, তোমার মিউনিসিপ্যালিটি বা পিএস যেটা সেটা। এটা করার পরই তুমি যখন রেজিস্টার বাটনে ক্লিক করবে তোমার কি হলো না, তোমার এতক্ষণ ধরে ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলো। তোমার এতক্ষণ ধরে বেসিক ইনফরমেশন তুমি সাবমিট করলে, করে ওয়ান টাইম রেজিস্ট্রেশন এটা তুমি প্রসেসটা কমপ্লিট করলে, যেটা ফর্ম ফিল আপ করতে গেলে তোমার অতি অবশ্যই দরকারে লাগবে। এরপরের স্টেপটা কি আছে, এরপরের স্টেপটা যদি আমরা দেখি, রেজিস্টার আমাদের হয়ে গেল। এবার কি বলছে দেখো, ইন দিস ফর্ম অল ফিল্ড আর ম্যান্ডেটারি, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা ফিল্ড তোমাকে ম্যান্ডেটারিলি করতে হবে। এন্টার ইউর নেম, প্যারেন্টস নেম, ক্যাটাগরি, জেন্ডার, ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, রিলিজিয়ান, address details and a strong password. After successful registering your primary details, you will be redirected to a dashboard where you will find your auto generated candidate ID. তাহলে যখনই তুমি এটা রেজিস্টার করবে, সাবমিট করবে, তখন তোমাকে ডিরেক্টলি একটা ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। যে ড্যাশবোর্ডটায় তুমি এতক্ষণ ধরে যা যা ফিল আপ করেছো সেই টোটাল আইডিটা দেখবে জেনারেট হয়ে গেছে অটোমেটিক। প্লিজ কিপ দিস কি ক্যান্ডিডেট আইডি সেফলি। তোমার কাজ হবে যদি প্রিন্ট আউট অপশন থাকে তাহলে একটা প্রিন্ট আউট করে রাখা, ডাউনলোড অপশন থাকলে একটা ডাউনলোড করে রাখা। এই আইডিটা অতি অবশ্যই কিন্তু প্রাইমারি লেভেলে নিজের কাছে কিন্তু রাখতে হবে। কোথাও যদি ভবিষ্যতে প্রবলেম হয় এটা কাজে এলেও কিন্তু আসতে পারে। তো কি বলেছে দেখো, অল ফিউচার করসপন্ডেন্স উইল বি ডান ইউজিং দিস ক্যান্ডিডেট আইডি। পরবর্তী ক্ষেত্রে যা বলতে পারো করসপন্ডেন্স হবে বা যা যোগাযোগ করা হবে তোমার এই আইডি দেখেই কিন্তু, এখানে যে ফোন নাম্বার আছে, মেল আইডি আছে, অ্যাড্রেস আছে, এগুলো দেখেই কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করা হবে। তাই খুব মানে সিনসিয়ারলি কিন্তু আইডিটা ক্রিয়েট করবে।
এবার টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন প্রসেস ইউ নিড টু ফুলফিল দ্য ফলোয়িং 5 রিকোয়ারমেন্ট। 5টা রিকোয়ারমেন্ট তোমার দরকার তোমার অ্যাপ্লিকেশন প্রসেসকে ফুলফিল করার জন্য। অল লিঙ্কস আর অ্যাভেলেবল ইন দ্য ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া আছে, যে 5টা তোমার ইম্পর্টেন্ট জিনিস ফর্মটা ফিল আপ করতে লাগবে, প্রত্যেকটা লিঙ্ক সেখানে দেওয়া আছে। কি কি লাগবে? ফটো অ্যালং উইথ সিগনেচার, একটা ফটো লাগবে যেটা তোমাকে ওপরে সিগনেচার করা থাকবে, যেটা সাইজ হবে কি না আপলোডিং সাইজ 30 কেবি থেকে 60 কেবির মধ্যে, এবং এটা জেপিজি ফরম্যাটে করতে হবে, পরিষ্কার লেখা আছে। ইমেল ভেরিফিকেশান তোমাকে করতে হবে। ইমেল ওটিপি একটা তোমার রেজিস্টার ইমেল অ্যাড্রেসে পাঠানো হবে, সেই ইমেল ওটিপিটা দিয়ে তোমাকে রেজিস্টার করতে হবে, ইমেল ভেরিফিকেশানটা করতে হবে। মোবাইল ভেরিফিকেশান তোমাকে করাতে হবে, মোবাইলে একটা ওটিপি যাবে, ওকে, তোমার রেজিস্টার মোবাইল নাম্বারে বলতে পারো একটা ওটিপি যাবে, সেটা দিয়ে তোমাকে মোবাইল ভেরিফিকেশান করাতে হবে। প্রোফাইল কমপ্লিশন ক্ষেত্রে ডিউরিং রেজিস্ট্রেশন ইউ হ্যাভ অলরেডি প্রোভাইড সাম ইনফরমেশান, তুমি প্রোফাইল কমপ্লিট করার ক্ষেত্রে অলরেডি কিছু ইনফরমেশান দিয়ে রেখেছো। পেমেন্টের ক্ষেত্রে থ্রু বিল ডেস্ক, তুমি যখন অনলাইন মোডে পে করবে তখন তুমি এই বিল ডেস্ক যেটা আছে এই মোডে তুমি কিন্তু পে করবে, ওকে। গুগল পে, জিপে যাই থাক না কেন এখানে যখন বলে দিয়েছে থ্রু বিল ডেস্ক, এটার মাধ্যমেই পে করবে। কি বলছে? প্লিজ এন্টার ওন ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার। বাবা, কাকা, মামা, মাসি, দাদা, দিদার ফোন নাম্বার বা মেল আইডি দিয়ে রাখলাম, এটা করতে যাবে না। নিজস্ব মোবাইল নাম্বার, নিজস্ব মেল আইডি দিয়েই কিন্তু এটা ফর্মটা ফিল আপ করবে। চলে আসো নেক্সট, পরেরটা দেখবো আমরা। নেক্সট কি বলেছে দেখো, এবার লগইন পেজ, যখন তুমি লগ ইন করবে কি ড্যাশবোর্ডটা দেখবে, দেখো বলছে ইফ ইউ ডু নট ওয়ান্ট টু কমপ্লিট দ্য টোটাল অ্যাপ্লিকেশন প্রসেস ইন ওয়ান সিটিং দেন ইউ ক্যান লগ আউট অ্যান্ড when you again come back use the logging window for entering into your dashboard। এটা হতেই পারে যে তুমি একটানা হয়তো পুরোটা ফর্ম ফিল আপ করতে পারলে না বা করলে না, ভুল হয়ে যাওয়ার জন্য বা ভয় যে কোনো কারণের জন্যই করলে না, তাহলে তখন তুমি কি করবে? কি বলে দিয়েছে, টোটাল অ্যাপ্লিকেশন প্রসেস তুমি একবারে না করতে পারলে তুমি প্রথমে লগ আউট করে যাবে সেখান থেকে, আর পরবর্তীকালে যখন তুমি ফিরে আসবে তখন ইউজ দ্য লগিং উইন্ডো ফর এন্টারিং ইউর ড্যাশবোর্ড। তাহলে ড্যাশবোর্ডে ফিরে আসার জন্য তুমি লগইন তোমাকে আবার নতুন করে করতে হবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন করা আছে, আইডি ক্রিয়েট করা আছে, পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে, তাই কোথাও কোনো সমস্যা হবে না পুনরায় লগইন করতে। এবার দেখো ক্যান্ডিডেট লগ ইন করার ক্ষেত্রে কি করতে হবে। তুমি এখানে ধরো কি করতে হবে না, তোমাকে প্রথমে তোমার ক্যান্ডিডেট আইডিটা তোমাকে দিতে হবে, তারপর তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে হবে, তারপর তোমার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড যদি তুমি ভুলে গিয়ে থাকো তাহলে তোমাকে ফরওয়ার্ড পাসওয়ার্ড করে আবার নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। করার পর লগইন এই বাটনটা তোমাকে টিপতে হবে। ডোন্ট হ্যাভ দ্য অ্যাকাউন্ট, যদি তোমার অ্যাকাউন্ট না থাকে তুমি এখান থেকেও রেজিস্টার করতে পারো। হলো, তোমার যদি অ্যাকাউন্ট না থাকে তুমি নতুন করে আবার রেজিস্টার করতে পারো। ইউ ক্যান লগ ইন ইউজিং ক্যান্ডিডেট আইডি, ইমেল অর মোবাইল অ্যান্ড পাসওয়ার্ড। তাহলে তুমি যখন লগ ইন করবে তখন তোমার ক্যান্ডিডেট আইডিটা লাগবে, ইমেল বা মোবাইল পাসওয়ার্ডটা তোমার লাগবে, ব্যাস এটা হলেই তুমি আবার লগ ইন করতে পারবে। এবার কি বলছে দেখো, ড্যাশবোর্ড খুলে গেল, যেখানে তোমাকে কি দেখাচ্ছে, ওয়েলকাম টু ড্যাশবোর্ড ইওর ক্যান্ডিডেট আইডি। আমি প্রথমেই বলেছিলাম আইডি জেনারেট হয়ে গেছে, তাহলে আইডিটা ভালো করে যত্ন করে রেখে দেবে। এখানে তোমাকে আবার দেখাবে তোমার আইডিটা কি, ওকে। এবার এখানে বলেছে প্লিজ কিপ দিস ক্যান্ডিডেট আইডি সেফলি। তাহলে এই আইডিটা কিন্তু যত্ন করে বা এই নাম্বারটা বা এটা যত্ন করে রেখে দেবে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু কাজে লাগতে পারে। এই ওয়েলকাম পপ আপ মেসেজ উইল কাম, যখনই তুমি ড্যাশবোর্ডে আসবে তোমাকে ওয়েলকাম জানাবে একটা পপ আপ মেসেজ দিয়ে। প্লিজ রেকর্ড ইওর অটো জেনারেটেড ক্যান্ডিডেট আইডি অ্যান্ড ক্লিক গট ইট। তাহলে এটা যখনই জেনারেট হবে তুমি তখন এখানে গট ইট বলে যে অপশনটা আসবে এখানে ক্লিকটা করে দেবে। এবার কি বলছে, এবার দেখো তোমার এখানে তোমার ক্যান্ডিডেট নাম, এখানে ড্যাশবোর্ডটা তোমার নামে ড্যাশবোর্ডটা খুলে গেল, যেখানে তুমি তোমার আইডিটা পরিষ্কার দেখতে পাবে। এবার তোমাকে স্টেপ বাই স্টেপ এই 6টা পদ্ধতি তোমাকে কমপ্লিট করতে হবে। ফটো আপলোড, ইমেল, মোবাইল, প্রোফাইল, অ্যাপ্লিকেশন আর পেমেন্ট। এবার যদি আমরা এক এক করে দেখি, দেখো কি বলেছে। এবার আপলোড ফটো, আমরা আগেই দেখেছি ফটোটা তোমাকে সিগনেচার করে রাখতে হবে। হলো, সিগনেচার করার পর এখানে কি বলেছে না
ক্লিক দ্য বাটন আপলোড ফটো। এখানে দেখো আপলোড ইমেজের জায়গায় তুমি ক্লিক করবে, তোমার এখানে জেপিজি ফাইল রেডি করা আছে, তোমার ছবি যেখানে ছবিতে সই করা আছে সেটা ম্যাক্সিমাম 60 কেবির মধ্যে হতে হবে। এটা যখনই তুমি এখান থেকে চুজ ফাইল করবে, তোমার এখানে কম্পিউটার থেকে অটোমেটিক সেই ফাইলটা তুমি নিয়ে এসে এখানে ড্র্যাগ করে ফেললেই তোমার ছবি কিন্তু আপলোড হয়ে যাবে। শুধু মাথায় রাখতে হবে ছবিটার ওপর যেন সাইন করা থাকে এটা, আর দ্বিতীয় হচ্ছে 60 কেবির মধ্যে, 30 থেকে 60 কেবির মধ্যে ছবিটা হতে হবে। ব্যাস, তোমার ছবি আপলোড হয়ে গেল। এবার বলছে দেখো, আফটার আপলোডিং অ্যান ইমেজ ফাইল এ প্রিভিউ উইল বি শোন অ্যাজ ফলো। যখনই তুমি কোনো একটা ফাইল আপলোড করবে সেটা কি করলে তার প্রিভিউটা তোমাকে দেখাবে যে ঠিকঠাক হলো কি না। এই প্রিভিউটা তুমি এখানেই দেখতে পাবে, যখনই এই ফাইলটা আপলোড করবে তারপরেই তোমার এখানে এই ছবিটা তুমি দেখতে পাবে যে কি আপলোড হলো হয়েছে। ক্লিক অন ব্যাক টু ড্যাশবোর্ড, ইউ উইল সি দ্য ফটো ইন দ্য প্রোফাইল সেকশন। তুমি যদি তোমার কি বলে যেন ব্যাক করে দেখো, তাহলে তুমি তোমার প্রোফাইল সেকশনে গিয়ে তুমি তোমার ছবিটা আপলোড হয়ে গেছে এটা তুমি দেখতে পাবে। এরপর কি বলেছে দেখো, নেক্সট বলেছে নোটটা কি বলেছে, ইউ ক্যান চেঞ্জ ইউর ফটো ইফ রিকোয়ার টিল ফাইনালাইজেশন অফ ইউর প্রোফাইল। তো প্রোফাইল ফাইনালি সাবমিট করার আগে পর্যন্ত তুমি তোমার ছবি কিন্তু চেঞ্জ করতে পারো। এটা ভালো লাগছে না, ওটা যদি মনে হয় তুমি দিতে পারো, কিন্তু সেটা সাবমিট করার আগে পর্যন্ত, সাবমিট হয়ে গেলে চেঞ্জ হবে না। এবার কি বলেছে দেখো নেক্সট, তাহলে তোমার 1 নম্বর হয়ে গেল। এবার চলে আসো নাম্বার 2, ইমেল ভেরিফিকেশান। ইমেল ভেরিফিকেশান হচ্ছে স্টেপ 2, যেটা কি বলছে, ক্লিক অন দ্য ভেরিফাই বাটন। এবার এই যে ভেরিফাই বাটনটা আছে এটাই তুমি ক্লিক করলে, যেটা কিনা ইয়েলো বক্সের মধ্যে রয়েছে, এই ভেরিফাই ফর্ম উইল বি অ্যাপ্লাই। একটা ভেরিফাই ফর্ম তোমার কাছে খুলে যাবে। অ্যান ইমেল শ্যাল হ্যাভ অলসো বিন সেন্ড টু ইউর রেজিস্টার ইমেল অ্যাড্রেস। সঙ্গে সঙ্গে তোমার যে রেজিস্টার মেল আইডি আছে সেখানে একটা মেলও তোমার চলে আসবে। চেক ইউর ইনবক্স। এবার তুমি তোমার মেল বক্সটা খুললে, কি বললো, অলসো ইউর স্প্যাম ফোল্ডার ইফ নট ফাউন্ড ইন ইনবক্স। হতেই পারে তুমি হয়তো দেখছো ইনবক্সে কোনো মেল আসেনি, তাহলে তখন তুমি তোমার মেলে স্প্যামটা চেক করবে, অনেক সময় স্প্যামে ঢুকে বসে থাকে। ওকে, তো সেই জায়গাটাও চেক করতে বলছে। ফর ইমেল ওটিপি অ্যান্ড এন্টার ইট ইন দ্য ফলোয়িং ইনপুট ফিল্ড অ্যান্ড ক্লিক ভেরিফাই। এবার এই ইমেল থেকে ওটিপিটা নিয়ে সেই ওটিপিটাকে তুমি কি করবে না, এই যে এন্টার ওটিপি বলে জায়গা আছে এখানে দিয়ে এবার তুমি ভেরিফাইটা দেবে। যখনই ভেরিফাইটা দেবে তখন কি একটা বলতে পারো টাইম ডিউরেশনের মধ্যে তোমাকে কিন্তু এটা করতে হবে, নাহলে টাইম পেরিয়ে গেলে আবার তোমাকে নতুন করে ওটিপি জেনারেট করতে হবে। আফটার সাকসেসফুল এন্টারিং ইমেল ওটিপি ইওর ইমেল অ্যাড্রেস উইল বি ভেরিফাইড। তাহলে তুমি যখনই এটা ওটিপিটা সাকসেসফুলি ওর মধ্যে দিয়ে দেবে তোমার ইমেলটা ভেরিফাইড হয়ে গেল, মানে তোমার 5টা 6টার মধ্যে 2টো প্রসেস ডান। এবার কি বলছে, ইউ উইল বি রিডাইরেক্টেড টু আ ড্যাশবোর্ড এগেন। আবার তোমাকে ওটা যখনই কমপ্লিট হয়ে গেল, মানে স্টেপ 2 যখন ইমেল ভেরিফাই হয়ে গেল, আবার তোমাকে ড্যাশবোর্ডে ফিরিয়ে নিয়ে চলে আসবে। তার কারণ কি, এবার মোবাইল ভেরিফিকেশান আছে। মোবাইল ভেরিফিকেশানটা কি, যেটা কিনা 3rd বক্সে এই লাল কালারের বক্সে দেওয়া আছে। বলছে দেখো, দিস প্রসেস ইজ অলসো সিমিলার টু দ্যাট অফ ইমেল ভেরিফিকেশান। যেমনভাবে ইমেলটা ভেরিফাই করেছো ঠিক একই রকমভাবে মোবাইলের নাম্বারও ভেরিফিকেশান করতে হবে। বাট দিস টাইম দ্য মোবাইল ওটিপি উইল বি সেন্ট ইন ইউর রেজিস্টার মোবাইল নাম্বার। কিন্তু এবারে ওটিপি কিন্তু মেলে যাবে না, এবারে ওটিপিটা আসবে তোমার রেজিস্টার মোবাইল নাম্বারে, মানে মোবাইলেই তুমি দেখতে পাবে যে তোমার কিনা ওটিপি এসছে। সেই ওটিপিটা তুমি যদি কারেক্ট জায়গায় তুমি যদি দাও, ভেরিফাই বাটনের জায়গায় তুমি যদি দাও, তাহলে তুমি তোমার মোবাইল ভেরিফিকেশন হয়ে গেল। আবার তোমাকে ডিরেক্টলি ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। তাহলে 1 2 3 3টে হয়ে গেল। এবার আসছে কি না, প্রোফাইল। এই যে ড্যাশবোর্ডটা তোমার খুললো প্রোফাইল, যেখানে তোমার 4 নম্বর বলতে পারো ব্লু বক্সের মধ্যে দেওয়া আছে, এটা তোমাকে কমপ্লিট করতে হবে। কি বলছে, প্লিজ কিপ ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশান রিলেটেড টেস্টিমোনিয়াল রেডি ইন দিস স্টেপ। তাহলে তোমার একাডেমিক যে সমস্ত টেস্টিমনিগুলো আছে, সার্টিফিকেটগুলো আছে, মার্কশিট আছে, সেগুলো তোমাকে রেডি রাখতে বলছে। ক্লিক অন কমপ্লিট প্রোফাইল বাটন। এবার প্রোফাইল বাটনে তুমি ক্লিক করলে, কমপ্লিট প্রোফাইল বাটনে এ প্রোফাইল কমপ্লিয়েশন ফর্ম উইল বি অ্যাপিয়ার। এবং তখনই সঙ্গে সঙ্গে একটা ফর্ম সেখানে ড্যাশবোর্ডে তুমি দেখতে পাবে, সেই ফর্মটা তোমাকে কমপ্লিট করতে হবে। যেখানে তোমার কি দেওয়া আছে, 3টে ট্যাব তুমি দেখতে পাবে, যেখানে তোমাকে পার্সোনাল ইনফরমেশান দিতে হবে, এডুকেশনাল ইনফরমেশান দিতে হবে এবং রিভিউ, এবং তার সঙ্গে সাবমিট করতে হবে। যদি বলো স্যার এটা কীরকম দেখতে লাগবে, ঠিক এইভাবে দেখবে ড্যাশবোর্ডটা খুলে গেছে।
এইভাবে দেখবে ড্যাশবোর্ডটা খুলে গেছে। এখানে প্রথমে 1 নম্বরে ছিল পার্সোনাল ইনফরমেশন, এই পরপর যেখানে তুমি অলরেডি তোমার কি বলে নাম, মেল আইডি, ডেট অফ বার্থ, মেল, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড নাম্বার, রিলিজিয়ান, ক্যাটাগরি, ফোন নাম্বার, প্যারেন্ট নেম দিয়েছো। দেওয়ার পর তুমি এখানে নেক্সট বাটনটা টিপবে। নেক্সট বাটনে যাওয়ার পর যদি কোনো চেঞ্জ না থাকে জাস্ট পরের বাটনটা টিপলেই তোমার আবার একটা সেকেন্ড ড্যাশবোর্ডটায় চলে আসবে। তো সেকেন্ড ড্যাশবোর্ডটায় তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী আছে, যেমন মাধ্যমিক কোন বোর্ড বা ইউনিভার্সিটি, ফুল মার্কস কত ছিল, গ্রেড পয়েন্ট বা মার্কস অবটেন করেছিল কত, ইয়ার অফ পাসিং কী ছিল, পার্সেন্টেজ কী ছিল। এইভাবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড বা অন্য কোনো ট্রেনিং যদি থাকে সেগুলো, বা অ্যাডিশনাল কোনো কোয়ালিফিকেশান বা ডিপ্লোমা থাকলে এই ড্যাশবোর্ডটা যখন তুমি কমপ্লিট করবে, করার পর তুমি আবার নেক্সট বাটনটা যখনই টিপবে তখন দেখবে কি না 3 নম্বরে চলে গেছে। 3 নম্বরটা কি ছিল আমাদের? 3 নম্বরটা ছিল আমাদের, যদি আমরা দেখি কি বলেছে, রিভিউ অ্যান্ড সাবমিট। এবার তুমি টোটাল ফর্মটা একবার রিভিউ করে নিলে যে তুমি সব ঠিকঠাক লিখেছো কিনা। যখনই তুমি দেখে নিলে যে হ্যাঁ তোমার নাম, প্যারেন্ট নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, পিনকোড, ডিস্ট্রিক্ট, রিলিজিয়ান, জেন্ডার, এদিকে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান সব ঠিকঠাকভাবে তুমি পুট আপ করেছো, দেন তুমি এখানে কি করবে, সাবমিট দ্য প্রোফাইল ফর্ম, এই বাটনটায় তুমি ক্লিক করবে। হলো? এবং যখনই তুমি এটা সাবমিট করবে, ইফ সাকসেসফুলি সাবমিটেড দ্য ফলোয়িং কনফার্মেটরি পেজ উইল বি অ্যাপিয়ার। যদি সব কিছু ঠিকঠাক তুমি ফিল আপ করে থাকো, তুমি একটা কনফার্মেশন পেজ তুমি এখানে দেখতে পাবে, একটা পেজ ওপেন হবে। সেখানে কি লেখা থাকবে? সেখানে এরকম লেখা থাকবে, থ্যাংক ইউ, ইয়োর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এটাই তোমার লেখা থাকবে। এবার তুমি কি করবে, নাও ইয়োর প্রোফাইল ইজ কমপ্লিট, ইফ দেয়ার ইজ আ স্টিল to be edited some field and item, you can do that by clicking on the edit option beside the profile creation। তাহলে এরপরও তোমার মনে হচ্ছে যে কোথাও একটু এডিট হবে বা কোথাও একটু তুমি ভুল করেছো, তাহলে সেটাকে তুমি রেকটিফাই করতে চলেছো বা রেকটিফাই করতে চাও, সেক্ষেত্রে এডিট অপশন দেওয়া থাকবে। সেই এডিট অপশনে গিয়ে এই প্রোফাইল ক্রিয়েশনের পাশেই তোমার এডিট অপশন দেওয়া থাকবে। ওকে, প্রোফাইল ক্রিয়েশনের পাশেই তোমার এডিট অপশন দেওয়া থাকবে, যেখানে গিয়ে তুমি তোমার কি না যে জায়গাটায় ভুল হয়েছে বা যে জায়গাটা তুমি রেকটিফাই করতে চাও সেখানে তুমি সেটা করতে পারো। ইন অ্যাক্টিভিটি কলাম অ্যাভেলেবল ইন ড্যাশবোর্ড, কোথায় পাবে না ড্যাশবোর্ডে অ্যাক্টিভিটি কলামের মধ্যেই তুমি এডিট অপশনটা পাবে। When you are ready to finalize your profile, just click on the button finalize your profile. Before finalizing, you may see your profile from the profile section. তাহলে ফাইনালাইজ করার আগে আমি একবার পুরোটা থরলি দেখতে চাই, কোথা থেকে দেখব সেটা মনে রাখবো কি না, সেটা মনে রাখবো আমার প্রোফাইল সেকশন থেকে আমি এটা দেখতে পাবো। লিঙ্ক অ্যাভেলেবল ইন দ্য লেফট মেনু, মেনুর লেফটে মানে একদম বাঁ হাতে বলতে পারো লিঙ্ক দেখতে পাবে, সেই লিঙ্কে ক্লিক করলেই তুমি ডাইরেক্ট তোমার বাকি মানে ফর্ম সিলেকশনটা দেখতে পাবে। মনে রাখা দরকার, আফটার ফাইনালাইজিং অফ ইউর প্রোফাইল you shall not be able to edit your profile under any circumstances। একবার যখন ফাইনালাইজ করে দিচ্ছ তারপর কিন্তু আর তুমি এডিট করার অপশান পাবে না। তাই আমার মতে ঠান্ডা মাথায় করবে, সময় নিয়ে করবে, বা বলতে পারো ধীরে সুস্থে করবে, যেটাই করো না কেন চেষ্টা করবে একবারে ফর্মটা ফিল আপ করা। সব কিছু ভিডিওটা পুরোটা দেখো, ইনস্ট্রুমেন্টগুলো তোমার ডকুমেন্টেশনগুলো সাথে নিয়ে বসো, সঙ্গে সঙ্গে একটা করে পপ আপ খুলবে, ড্যাশবোর্ড খুলবে, ফিল আপ করতে 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 যাবে। সব থেকে ম্যাক্সিমাম এক্ষেত্রে সময় লাগবে আধ ঘন্টা থেকে 40 মিনিট, ঠান্ডা মাথায় একবারে ফর্মটা ফিল আপ করবে। বোঝা গেল? অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার স্টেপ 5 ব্ল্যাক বক্স, ক্লিক অন দ্য বাটন অ্যাপ্লাই নাও। এবার এটা কি বলেছে আমরা দেখে নিই। তাহলে হতেই পারে কি না, হয়তো দেখা গেল কি না তুমি অ্যাপ্লিকেশন করছো না পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, এটা রয়েছে কোথায় না স্টেপ 5, যেটা কিনা আমরা দেখলাম লাস্ট যেটা। তো এটার জন্য ব্ল্যাক বক্সটা তোমাকে ব্ল্যাক বক্সে গিয়ে তোমাকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাও। এবার সেখানে যখনই তুমি অ্যাপ্লাই করবে তখন এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে, যেখানে তোমাকে ক্যান্ডিডেট নেম, ক্যাটাগরি মেল এটা তুমি পাবে,
ক্লাস লেভেল কোন লেভেলে তুমি চাইছো বা পড়াতে চাইছো সেটা বলবে। এবার ডু ইউ ওয়ান্ট টু অ্যাভেল দ্য এজ রিল্যাক্সেশন ইন টার্ম অফ দ্য অর্ডার অফ অনারেবল সুপ্রিম কোর্ট, তুমি যদি এজ রিল্যাক্সেশন চাও এই চেকবক্সটাকে ক্লিক করবে। আর ইউ ওয়ার্কিং অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এনি স্কুল অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তুমি কি কাজ করছো, তাহলে এই চেকবক্সটায় তুমি ক্লিক করবে। যদি হ্যাঁ বলো ক্লিক করবে, না বলো ছেড়ে দেবে। সাবজেক্ট কোন সাবজেক্টে তুমি পরীক্ষা দিতে চাইছো, অ্যাপ্লাইং ফর এটা করবে। মিডিয়াম অফ দ্য ইনস্ট্রাকশন কোন মিডিয়ামের জন্য এটা করবে। এছাড়া যে ল্যাঙ্গুয়েজে অ্যাবভ ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন, তুমি যে ল্যাঙ্গুয়েজে পড়াশুনো করেছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা বলতে পারো গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন, এটা ক্লিক করবে। এবার ভেনিউ বা ডিস্ট্রিক্ট, প্রেফার ভেনিউ বা ডিস্ট্রিক্ট, কোথায় তুমি গিয়ে পরীক্ষাটা দিতে চাও বা এটা তোমার প্রেফার ভেনিউ বা ডিস্ট্রিক্ট কি সেটা তুমি লিখবে। ভেনিউ এরিয়াটা এখানে তুমি চেকবক্সের মধ্যে পেয়ে যাবে। সাবমিট অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন সাবমিট করে দেবে। হলো। এরপর যদি তুমি দেখো কি আছে, ফিল ইন দ্য রিকোয়ার্ড ফিল্ড অ্যান্ড ক্লিক সাবমিট অ্যাপ্লিকেশন। যখনই তুমি সাবমিট অ্যাপ্লিকেশন করবে তখন তোমার এই থ্যাংক ইউ ড্যাশবোর্ডটা আসবে। এখান থেকে তুমি টোটাল তুমি যা সাবমিট করলে এই ডাউনলোড পিডিএফ বলে আসছে, এই ডাউনলোড পিডিএফটা করলেই তোমার হাতে জিনিসটা চলে আসবে। এরপর তুমি যদি দেখো কি না পরের স্টেপটা আছে, যেটা হচ্ছে কি না আমাদের পেমেন্ট প্রসিডিওর। তাহলে অ্যাপ্লিকেশন পর্যন্ত আমাদের হয়ে গেল। এরপর পেমেন্ট প্রসিডিওরটা কি না, পেমেন্ট প্রসিডিওর মানে একদম লাস্ট স্টেপ, যেটা এখানে গিয়ে তুমি ক্লিক করলে কি বেরোবে না একটা ফর্ম রিসেন্ট অ্যাক্টিভিটি প্যানেল, দিস উইল রিডাইরেক্টেড টু আ পেমেন্ট রিভিউ ফর্ম। তাহলে এটা তোমাকে ডিরেক্টলি বলতে পারো পেমেন্ট রিভিউ ফর্মে নিয়ে চলে যাবে। অলরেডি তোমার নেম আইডি অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার জেনারেট হয়ে গেছে, ওখানে তুমি দেখতেই পাবে যে তোমার নামের এগেনস্টে কত টাকা ফর্ম ফিল আপের জন্য লাগবে। যেমন ধরো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে 200 টাকা। তো এই 200 টাকাটায় তুমি যখন পে করবে, ভেরিফাই দ্য রেকর্ড ডিসপ্লে ইন দ্য রিভিউ পেমেন্ট পেজ আফটার বিং শিওর ক্লিক অন দ্য পে বাটন, ইট উইল রিডাইরেক্টেড টু এ সিকিউর পেমেন্ট গেটওয়ে, যেটাকে বলছে বিলডেক্স। এবার এই তোমার নামের সাথে বা তোমার ক্যাটাগরির সাথে যদি সব কিছু মিলে যায়, মানে এসসি এসটি ওবিসিদের জন্য আলাদা, জেনারেলের জন্য আলাদা, এই যে ভাগগুলো আছে এই ভাগের সঙ্গে তুমি যদি দেখো যে হ্যাঁ তোমারটা ঠিকঠাক আসছে, এবার যখনই তুমি এখানে ক্লিক করবে তখনই তোমাকে ডিরেক্টলি যে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে, সেটা হচ্ছে বিলডেক্স। এবার তুমি সেখানে গিয়ে কি করবে না, কি বলেছে, পে অ্যাপ্লিকেশন ফিস থ্রু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআই, যে কোনো একটা মাধ্যমে। বলছে ফলোইং দ্য লিঙ্ক অ্যাপ্লিকেন্ট উইল বি ডাইরেক্টেড টু আ কনসার্ন ব্যাঙ্কিং ওয়েবসাইট ওয়ার হি অর শি হ্যাজ টু প্রোভাইড ডেবিট বা ক্রেডিট কার্ড নাম্বার, কার্ড ভ্যালিডিটি থ্রু ডেট, সিভিভি নাম্বার for debit or credit, username and password for net banking and all UPI payment app and to follow the instruction। তাহলে যেভাবে আমরা অনলাইনে পেমেন্ট করি কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে, ঠিক সেই রকমভাবেই বলতে পারো কি তুমি পেমেন্ট করবে। আফটার সাকসেসফুল পেমেন্ট দ্য পেজ উইল অটোমেটিক্যালি রিডাইরেক্টেড টু দ্য কমিশন ওয়েবসাইট। তাহলে যখনই তোমার সাকসেসফুল পেমেন্ট হয়ে যাবে তোমাকে ডিরেক্টলি কোথায় নিয়ে যাওয়া হবে না, কমিশন ওয়েবসাইটে তোমাকে ডিরেক্টলি বলতে পারো রিডাইরেক্ট করে দেওয়া হবে। ডু নট প্রেস ব্যাক বা রিফ্রেশ বাটন ডিউরিং পেমেন্ট প্রসিডিওর। যখন পেমেন্ট প্রসেস হচ্ছে তখন কোনো ব্যাক বাটন বা রিফ্রেশ বাটন ক্লিক করবে না, বারবার এখানে বোল্ড করে কিন্তু বলে দেওয়া আছে। অ্যান্ড ওয়ান ক্যান প্রিন্ট দ্য পেমেন্ট রিপোর্ট ইনস্ট্যান্টলি। এবার তুমি যে পেমেন্ট করেছো তার ডকুমেন্ট হিসেবে ইনস্ট্যান্টলি তুমি সেটাকে ডাউনলোড করে নিতে পারো। হলো। নেক্সট কি আছে ক্রাইটেরিয়া, এই হচ্ছে তোমার পেমেন্ট গেটওয়ে। ঠিক এইভাবে দেখো তোমাকে কি করতে হবে, যদি তোমার ক্রেডিট কার্ড হয় ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং বা ইউপিআই যে মাধ্যমে যেতে চাও সেটা ক্লিক করলে এখানে যেমন ধরো ক্রেডিট কার্ডের কথা দেওয়া আছে, তাহলে এখানে কার্ড নাম্বার দিতে হবে, এক্সপায়ারি ডেট মান্থটা দিতে হবে, ইয়ার দিতে হবে, সিভিভি নাম্বার দিতে হবে, কার্ড হোল্ডারের নাম দিতে হবে। এবার মেক পেমেন্ট করলেই অটোমেটিক তোমার কি না পেমেন্ট হয়ে যাবে। হলো। ক্যান্ডিডেট আর নট রিকোয়ার্ড টু সেন্ড হার্ড কপি টু কনফার্মেশন পেজ টু স্কুল সার্ভিস কমিশন। তাহলে ক্যান্ডিডেটকে কি করতে হবে না, না ক্যান্ডিডেটকে কোনো হার্ড কপি কনফার্মেশন পেজ এটা স্কুল সার্ভিস কমিশনকে পাঠাতে হবে না। দ্য ক্যান্ডিডেট আর নট required to send hard copy to the confirmation page to the school service commission. However, the candidate are advised to retain the hard copy of the application candidate portion of the payment confirmation for future reference। তাহলে তোমাকে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে কোনো হার্ড কপি পাঠাতে হবে না,
তুমি তোমার কাছে হার্ড কপি রেখে দেবে। কিসের না, এই যে ফর্ম ফিল আপ করলে তার একটা হার্ড কপি, এই যে পেমেন্ট করলে তার একটা হার্ড কপি, এটা তুমি তোমার কাছে প্রিন্ট আউট করে কিন্তু রেখে দেবে পরবর্তী ক্ষেত্রে যদি কোথাও কাজে লাগে। The Commission will not be responsible for any consequences arising out of non-acceptance or any correction, addition, deletion in any particular once filled the application form whatsoever the reason may be. তাহলে কমিশন এক্ষেত্রে পুরোপুরি দায়িত্ব কিন্তু ঝেড়ে ফেলেছে। কোথায় না, তুমি যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোথাও যদি কোনো ভুল করো, তার কোনো কারেকশন, সেখানে কোনো অ্যাডিশন, সেখানে কোনো ডিলিশন হবে না। ওকে, এবং তার জন্য কমিশন কোনো রকমভাবেই দায় নেবে না। তুমি ফাইনাল সাবমিশন করার আগে বারবার দেখে নাও, কোথাও চেঞ্জ করার আগে তুমি চেঞ্জ করে নাও, কিন্তু ফাইনাল সাবমিশন হয়ে যাওয়ার পর কমিশনের আর কোনো দায়িত্ব থাকবে না যদি তুমি কোথাও ভুল করো সেটা রেকটিফাই করে দেওয়ার। বা তুমি হয়তো কমিশন দপ্তরে ডকুমেন্ট সব নিয়ে গিয়ে বললে, স্যার বা ম্যাডাম আমার দেখুন ফর্ম ফিল আপ হয়েছে কিন্তু আমার এই জায়গাটা একটু ভুল হয়েছে, তার দায়িত্ব কিন্তু কমিশন নেবে না, কোনো রেকটিফিকেশন হবে না, পরিষ্কার বলে দিয়েছে। Commission shall not charge any extra charge except the fees mentioned in the notification. হলো জায়গাটা বুঝতে পারছো তো? কমিশন কিন্তু কোনো এক্সট্রা চার্জ নিচ্ছে না, শুধুমাত্র ফিজটা ছাড়া, পরীক্ষার ফিজটা ছাড়া, পরিষ্কার এখানে বলে দেওয়া হয়েছে। হাউএভার ব্যাংক চার্জ মে অ্যাপ্লাই। এবার তুমি যখন পেমেন্ট করছো তখন হয়তো ব্যাংকিং চার্জটা তোমার হয়তো কাটলেও কাটতে পারে, সেটার দায়িত্ব কমিশনের নয়। কমিশন হেল্পলাইন নাম্বার এখানে বলে দেওয়া হয়েছে 9051176400, 9051176500। এটা অ্যাভেলেবল থাকবে 11টা থেকে 6টা, সকাল 11টা থেকে 6টা পর্যন্ত, 17/6/2025 থেকে 14/7/2025 পর্যন্ত অন অল ওয়ার্কিং ডেজ ফর জেনারেল ইনকোয়ারি। সাধারণ ইনকোয়ারির জন্য তুমি এই ফোন নাম্বারে ফোন করতে পারো। কমিশন ওয়ার্কিং ডেজে তোমাকে হেল্প করবে সকাল 11টা থেকে বিকেল 6টা পর্যন্ত। আর কি বলেছে, বিল ডেস্ক হেল্পলাইন নাম্বার অনলি ফর পেমেন্ট রিলেটেড কোয়ারি হলো ক্যান্ডিডেট ক্যান ইদার মেল অর কল ফর পেমেন্ট রিলেটেড কোয়ারি ডিউরিং অফিসিয়াল আওয়ার। এবার পেমেন্ট রিলেটেড কোনো সমস্যা হলে বা পেমেন্ট রিলেটেড কিছু জানার থাকলে তখন তুমি এখানে ফোন করেও তুমি তোমার কি না মেল করে ফোন করে তুমি যেভাবে হোক তুমি যোগাযোগ করতে পারো সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। হলো এবার কি বলেছে দেখো, ল্যান্ডলাইন নাম্বারে যে নাম্বারটা দেওয়া আছে তুমি এখানে ফোন করে তুমি তোমার কোয়ারিজ জানাতে পারো। আর ইমেল আইডি, যে ইমেল আইডিতে তুমি তোমার পেমেন্ট সংক্রান্ত কোনো ইস্যু হলে জানাতে পারো, সেটা এখানে বলা আছে kolkataops@billdesk.com। এবার এর সঙ্গে তোমাকে মনে করে নিতে বলছে কি না, ক্যান্ডিডেট নিড টু প্রোভাইড দ্য বিলো মেনশন ডিটেল অফ আওয়ার টিম কোয়ারি দ্য পেমেন্ট ডিটেলস। তাহলে পেমেন্ট ডিটেলস সংক্রান্ত কোনো কোয়ারি থাকলে তাহলে তুমি তাদেরকে যে সমস্ত ডকুমেন্ট তোমাকে দিতে হবে তার মধ্যে কাস্টমার বা স্টুডেন্ট আইডি, অ্যাপ্লিকেশন আইডি তোমাকে দিতে হবে, ডেট অফ ট্রানজাকশান দিতে হবে, অ্যামাউন্ট অফ ট্রানজাকশান দিতে হবে। এই ডকুমেন্টগুলো তোমাকে কিন্তু ওখানে প্রডিউস করতে হবে তোমার যদি পেমেন্ট সংক্রান্ত কোথাও কোনো সমস্যা হয়। হলো ইট মে টেক অ্যাটলিস্ট 2 ওয়ার্কিং ডেজ টু রিসলভ পেমেন্ট রিলেটেড কোয়ারি। তাহলে পেমেন্ট রিলেটেড কোনো যদি কোয়ারি থাকে সেটা 2টো সরকারি ডে তোমার লাগবে সলভ করতে, যেটা কিন্তু এখানে বলে দিয়েছে। হলো তাহলে এবার আশা করি এতক্ষণ ধরে আমরা যা ফর্ম ফিল আপ সংক্রান্ত বললাম কারোর কোথাও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আশা করি ফর্ম ফিল আপ প্রত্যেকের ক্লিয়ারলি বোঝা গেছে। স্টেপ বাই স্টেপ আমি প্রথমে বলেছি, তারপর ড্যাশবোর্ডগুলো কিভাবে ওপেন হবে সেটাও বলেছি। এবার তোমাদের জেনে রাখা দরকার যে ফিজিক্সওয়ালা বা WBPSC-ওয়ালা আমাদের আপকামিং নতুন কিছু সাবজেক্ট অলরেডি দেখো এখানে কিন্তু লাইভ হয়ে গেছে। তোমাদের ডিমান্ড ছিল ম্যাথামেটিক্স সাবজেক্ট আসবে কিনা স্যার, অলরেডি কিন্তু ম্যাথামেটিক্স সাবজেক্ট কিন্তু লাইভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা ক্লাস 9-10-এর রেসপেক্টে যদি আমরা দেখি, আর এদিকে যদি আমরা দেখি দেখো অলরেডি কিন্তু যদি আমরা দেখি ফিজিক্সের ক্ষেত্রে যদি আমরা দেখি ক্লাস 11-12-এর জন্য কিন্তু অলরেডি কিন্তু বলতে পারো লাইভ, অলরেডি লাইভ। এছাড়াও কেমিস্ট্রি ক্ষেত্রে যদি আমরা দেখি ক্লাস 11-12-এর জন্য কিন্তু ক্লাস কিন্তু লাইভ হয়ে গেছে। অর্থাৎ আমরা যেটা বলেছিলাম যে আমাদের অ্যাডিশনাল সাপোর্ট তোমাদেরকে দেওয়া হবে ফিজিক্স, কেমিস্ট্রি 11-12 এবং ম্যাথামেটিক্সের রেসপেক্টে আমরা কিন্তু অলরেডি কিন্তু প্ল্যাটফর্মে লাইভ
এসে গেছি। তাই যারা এখনও পর্যন্ত চিন্তাভাবনা করছো যে ব্যাচ নেব কি নেব না, এতদিন পর্যন্ত ওয়েট করছিলে যে ফর্মটা বেরোয় কিনা দেখি, তো দেখো ফর্ম লিঙ্ক কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, ঠান্ডা মাথায় ফর্ম ফিল আপ করো। আর যদি মনে হয় যে WBPSCওয়ালার সাথে তুমি তোমার স্কুল সার্ভিসের জার্নিটা করতে চাও, তাহলে অবভিয়াসলি নিজের সাবজেক্টের পারচেস করে তাড়াতাড়ি ক্লাস জয়েন করো। ওকে, তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।